শুরুতে জানিয়ে দেব, নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের ক্ষতি করছে যুক্তরাষ্ট্র, প্রতিক্রিয়া জানাচ্ছে রাশিয়া। জানিয়ে দেব, গাজার শিশুদের মারাত্মক অপুষ্টি সম্পর্কে ইউনিসেফের হুঁশিয়ারি। এছাড়া রয়েছে হিজবুল্লাহর হামলায় কয়েকটি ইসরায়েলি উপশহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। জানিয়ে দেব, পাকিস্তানে ইমরান খানের বিচার সামরিক আইনে করার ইঙ্গিত দিল সেনাবাহিনী। সর্বশেষ জানিয়ে দেব, এখনও সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব বলছেন অ্যান্টনি ব্লিংকেন। নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের ক্ষতি বয়ে আনছে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি রাশিয়ার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির এক আলোচিত অস্ত্র নিষেধাজ্ঞা, কখনো সামরিক, কখনো অর্থনৈতিক, আবার কখনো প্রতিপক্ষ দেশের বিশেষ ব্যক্তিবর্গের উপর নিষেধাজ্ঞা জারি করে নিজেদের মতো পথে চলতে বাধ্য করে যুক্তরাষ্ট্র। তবে তাদের স্বাস্থ্যমূলক পদক্ষেপ হিসেবে নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রায় প্রশ্ন তুলতে দেখা যায় বিশেষজ্ঞদের। এবার যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে খেলার সঙ্গে তুলনা করলেন দেশটিতে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলো আন্তনভ। তার মতে, কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আসলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক খেলার একটা ডিসিপ্লিনের মতো হয়ে যাচ্ছে। তার মতে, কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আসলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক খেলার মতো একটা ডিসিপ্লিনের মতো হয়ে যাচ্ছে। শুধু রাশিয়া নয়, অন্যান্য দেশগুলোর উপরও এর মাধ্যমে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এবার এসব নিষেধাজ্ঞার ফলে ডলার কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার ঝুঁকির দিকগুলো আরও পরিষ্কার হচ্ছে বলে মনে করছেন এই রাশিয়ান কূটনৈতিক। আন্তনভের ভাষায় এসব পদক্ষেপ শুধু একটা মতকেই পোক্ত করে যে ডলার কেন্দ্রিক ব্যবস্থা বেশ ঝুঁকিপূর্ণ। এসবের ফলে দেশগুলোর ভিন্ন মাধ্যমে নিজেদের অর্থনৈতিক কার্যকলাপ সম্পন্ন করতে উৎসাহিত হবে, এমন বহুমুখী বিশ্ব ব্যবস্থার দিকে যাত্রাও ত্বরান্বিত হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর ভারতীয় শিপিং কোম্পানি গতিক শিপিং এবং পিলো এনার্জি কার্গো শিপিংকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই দুই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, তারা রাশিয়ান গ্যাস কোম্পানি নভোটেকের আর্টলিক LNG-2 প্রকল্পের সাথে সম্পৃক্ত। এদিকে গাজায় শিশুদের মারাত্মক অপুষ্টি সম্পর্কে ইউনিসেফের হুঁশিয়ারি। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের একজন কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজায় 50,000-এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ঘোষণা করেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ক্রমাগত আগ্রাসন এবং ওই অঞ্চলে খাদ্য প্রবেশের নিষেধাজ্ঞার কারণে হাজার হাজার মানুষ মারাত্মক অপুষ্টিতে ভুগছেন। ফার্স বার্তা সংস্থা আরও জানায়, বৃহস্পতিবার রাতে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এর পুষ্টি বিভাগের পরিচালক অ্যান্টনি লেক গাজা পরিস্থিতিকে বিপর্যয়কর, অতিক্রমী বলে মন্তব্য করেছেন। তিনি গুরুত্ব আরোপ করে বলেন, গাজায় যুদ্ধ অব্যাহত থাকা এবং মানবিক সহায়তা সীমিত করার কারণে ওই উপত্যকায় খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গাজায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, গাজা উপত্যকায় দিন দিন দক্ষিণ ও কেন্দ্রের 10 লাখেরও বেশি মানুষ আগস্ট থেকে খাদ্যের রেশন পায়নি। গাজায় প্রবেশের একমাত্র পথ রাফা ক্রসিং অবরোধ এবং দখল করে রাখায় গাজায় 20 লাখেরও বেশি অধিবাসীর জন্য খাদ্য ও ঔষধ সরবরাহ করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই বিশাল জনগোষ্ঠীর খাবার পানীয় ঠিকমতো পাওয়া যাচ্ছে না। গাজা উপত্যকায় ইহুদিবাদী হামলা এমন সময় অব্যাহত হয়েছে যখন এই অঞ্চলে শহীদের সংখ্যা 40,861 জনে পৌঁছেছে। 7 অক্টোবর 2023 সাল থেকে চলমান এই আগ্রাসনে আহতের সংখ্যা 94,398 জনে পৌঁছেছে। এদিকে হিজবুল্লাহর হামলায় কয়েকটি ইসরায়েলি উপশহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। লেবাননে হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় মজলুম এবং ধৈর্যশীল ফিলিস্তিনি জাতির সমর্থনে তাদের বীর যোদ্ধারা এইন ইয়াকুব, গাতুন এবং ইয়াহায়াম নামক অবৈধ ইহুদিবাদী বসতিগুলোর কয়েকটি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর গোলান্দাজ ইউনিট আদাসার পার্বত্য অঞ্চলে ইহুদিবাদীদের সেনা সমাবেশের ওপর গোলাবর্ষণ করছে বলেও পার্স টুডে খবর দিয়েছে। এছাড়াও হিজবুল্লাহ সেনারা সোমবার অধিকৃত সাবা খামার অঞ্চলে জেবিদিন এলাকায়, আরামশা এলাকায়, রাফার কাফার সুবা পাহাড়ে ইহুদিবাদী এবং অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইহুদিবাদী মিডিয়া জানিয়েছে, এইন ইয়াকুব বসতিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, ব্লু লাগুন নামের ইসরায়েলগামী একটি জাহাজে সফল হামলা চালিয়েছে তারা। ইয়েমেনের সেনার মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এই জাহাজটির উপর। গাজায় ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত
এবং গাজার উপর ইসরায়েলি অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জাতি ও তাদের প্রতিরোধ আন্দোলনের সমর্থনে ইয়েমেনের এই ধরনের হামলা অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন। পশ্চিমা সরকারগুলো সর্বাত্মক সহায়তা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরের প্রতিরক্ষাহীন নিরাপদ জনগণ ও ব্যাপক হত্যাযজ্ঞ এবং খাদ্য অবরোধ সহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 40,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং আহত হয়েছে প্রায় 1 লাখ, এদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে ইমরান খানের বিচার সামরিক আইনে করার ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে সামরিক আইনের আওতায় এনে বিচার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। সেই সঙ্গে যেসব নেতা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সামরিক বাহিনীকে ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এইসব কথা বলেছেন। পাকিস্তানের সেনা সদর দপ্তরের আন্তঃবাহিনী জনসংযোগ কার্যালয়ে এই ব্রিফিং করা হয়েছে। ব্রিফিংয়ে আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে সামরিক আইনে বিচারের মুখোমুখি করার শঙ্কা আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এটি আদালতের বিবেচনার বিষয়। সাংবাদিকদের এই ধরনের প্রশ্নকে তিনি পূর্ব অনুমান বলেও উল্লেখ করেন। সরাসরি ইমরান খানের নাম উল্লেখ না করে আহমেদ শরীফ চৌধুরী বলেন, সামরিক আইন অনুযায়ী কেউ যদি এই আইনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেন কিংবা কারোর বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে এই আইনের আওতায় ব্যবস্থা নেওয়া যাবে। দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে ইমরান খানের বিচার সামরিক আইনের আওতায় হতে পারে। সম্ভাব্য কোর্ট মার্শাল ঠেকাতে তিনি ইসলামাবাদ হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়ার পর আর গুঞ্জন আরও জোরালো হয়। গত বছরের 9 মের সহিংসতার ঘটনায় সামরিক আইনে বিচারের মুখোমুখি করার শঙ্কায় ইমরান খান ওই আবেদন করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে এরই মধ্যে FIR হয়েছে এবং গত মাসে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে গ্রেফতার করা হয়েছে। তাকে ইমরান খানের ঘনিষ্ঠ বলে বিবেচনা করা হয়। ইমরান খানই তাকে ISI এর প্রধান করেছিলেন। ফয়েজ হামিদ গ্রেফতার হওয়ার পর ইমরান খানের উদ্বেগ আরও বাড়ে। এমন গুঞ্জন আছে যে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজসাক্ষী হতে পারেন ISI এর সাবেক প্রধান। এদিকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক মুখপাত্র আকিল মালিকও বলেছেন, পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952-এর আওতায় ইমরান খানের বিচার হতে পারে। এখনও সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব দাবি অ্যান্টনি ব্লিংকেনের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার আগে সৌদি আরবের এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করা সম্ভব। হাইতির পোর্ট অফ প্রিন্সে US চিফ অফ মিশনে গতকাল ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। তিনি বলেন, সম্পর্ক স্বাভাবিকীকরণের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য যুদ্ধবিরতি একটি অপরিহার্য পূর্বশর্ত। দ্বিতীয়ত, যেমনটি আমরা আলোচনা করছি, ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি করা দরকার। এজন্য অনেক কাজ করতে হবে। ব্লিংকেন বলেন, আমরা যে সমস্ত কাজ করেছি এবং ইসরায়েল ও সৌদি আরবের সাথে যে আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে তারা এমন কিছু করতে আগ্রহী। আমি মনে করি যদি আমরা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে পারি তবে এই প্রশাসনের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।